প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 agenda. বাংলাদেশের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমলে কার্যত হাড়ির হাল অবস্থা বাংলাদেশের। জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? আর ভলকার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। এবার জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে শর্ত হিসেবে বলা হয়েছে, আপনারা সবাই জানেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এরই মাঝে আওয়ামী লীগের 1 মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে এবং সেই প্রচারণায় এক ধরনের উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ। কোনো সময় ক্ষমতা হারাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না, বরং ভিত্তি তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন, তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখি। সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনা প্রধানের মিটিং কেন? কি আলোচনা হলো সেখানে কি 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা 5 আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো, সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে? বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর, দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনা প্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ। সেই সাক্ষাতে কি আলোচনা হলো? সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে, কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে। কি বলছে বাংলাদেশ আর্মি থেকে? তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ। জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাসকোভার সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব, DGFI, BGB অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ, আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ, র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না, এরকম ঘটনাও দেখেছিলাম। এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে, র্যাব সহ BGB সহ বিভিন্ন জায়গায়, তাদের কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে। সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে যারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে, এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না। তারপরেও সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই, এমনটা বলা হয়েছে। কিন্তু এমনটা যখন বলা হলো, এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো বিরুদ্ধে যে অভিযোগের, বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো, তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো? জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং হয়েছে, তিনি জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কমিটিতে কাজ করেন। সেই জোরপূর্বক গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন, তখন
আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত 5 আগস্টের পরে, যেটা বলা হচ্ছে যে 5 আগস্টের পরে অন্তত 15 আগস্ট পর্যন্ত 14-15 আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে 15 আগস্ট পর্যন্ত এই 10 দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল 1400 জন। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে 834 জন। তাহলে বাকি 1400 জন থেকে 834 জন বাদ দিলে যে 550-এরও বেশি লোক সংখ্যা থাকে, সেই হত্যাকাণ্ডটা 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে। এই ঘটনার দায় কে নেবে, এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে, এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেওয়া হয়নি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার, জাতিসংঘ চাইলেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে, এই রিপোর্ট ব্যাপারে, তেমনটা সরকার জানিয়েছিল। সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা 5 আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্য নিয়ে আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে। সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কোথাও যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো নেতাকে, সেই সময় খোঁজ সরকারের মধ্যে বসে আছেন আওয়ামী লীগের এক লোক, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন শাহাবুদ্দিন চুপ্পু, তাকে নিয়ে সরকারও বিপাকে, তারা ফেলতে পারতেছে না, রাখতেও পারতেছে না। এখন আমরা আগে দেখেছি যারা বৈষম্য বিরোধী ছিল তারা তাকে অপসারণ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন পারে নাই? কারণ তাকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, কারণ সংসদ নাই, স্পিকার নাই, কার কাছে তিনি পদত্যাগ করবেন। এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক, কিন্তু কেউ কেউ বলছেন তার থাকা না থাকা সমান। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করছেন কারণ তিনি কিছুই করার ক্ষমতা নেই তার, কিন্তু আসলে কি সেটা সত্য? হ্যাঁ, ক্ষমতা তিনি চাইলে দেখাতে পারেন, তবে রাজনীতি প্রেক্ষাপট বিগত 10 মাসে অনেক চেঞ্জ হয়েছে। এখন আওয়ামী লীগ যারা ভেবেছিল তাদের জন্য কিছু করবেন শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু সেই অর্থে তিনি কিছু করেননি, কারণ করার মতো স্কোপ হয়তো তার হাতে আসেনি। আওয়ামী লীগ এটাও আশা করেছিল ভারত তাদের জন্য কিছু করবে, কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেকটা ডিগবাজি খাওয়ার কারণে তারা ধরতেই পারছে না যে আমেরিকা তার সাথে আছে না নাই। এই অবস্থার মধ্যে ভারতও বিপাকে, যে চাইলে তারাও আওয়ামী লীগকে একটা সহযোগিতা করতে পারছে না। এখন কেউ কেউ মনে করছেন যে শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন এখন আওয়ামী লীগের জন্য একটা ভরসার জায়গা। এখন সরকারও চাপে আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে যদি না রাখে তাহলে এই নির্বাচন পাতানো নির্বাচন হবে, এটা গ্রহণযোগ্য হবে না আভ্যন্তরীণভাবে, আন্তর্জাতিকভাবে। আওয়ামী লীগ যেরকম বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার প্রশ্ন উঠেছিল, একই স্টাইলে সেটাও উঠবে, এবং সরকার আসলে চায় না যে তারা বিতর্কিত হবে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে, কিন্তু কোন আওয়ামী লীগ? শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ? এখন যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে সরকার সাবের হোসেন চৌধুরীকে স্টেপ দিতে বলেছে, কিন্তু তিনি রাজনীতিতে আর নামতে রাজি নন, তিনি রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। এখন তারেক এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে লন্ডনে, যতটুকু শোনা যাচ্ছে সেখানে তারেক রাজি হয়েছেন যে শেখ পরিবারবিহীন আওয়ামী লীগ মাঠে নামবে, তাদের কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে 2-1 দিনের মধ্যে হয়তো সরকার নির্দেশনা দিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। অর্থাৎ আওয়ামী লীগের ভাঙন আসন্ন, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নির্বাচনে, এটা মোটামুটি ক্লিয়ার। এবং সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন না করে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগরা ঘুরে ফিরে তাদেরই ভোট দেবে, কারণ তারা তো জামাতকে, বিএনপিকে, এনসিপিকে ভোট দিতে যাবে না। তাদের লোকজন শেষ পর্যন্ত ওই
রিফাইন্ড আওয়ামী লীগকে, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও দেখা যাবে এই রিফাইন্ড আওয়ামী লীগও 40-50টি আসন নিয়ে সংসদে চলে গেছে, এবং পরবর্তীতে এই যে 40-50টা আসন যদি তারা পায় তাহলে একটি শক্তি অর্জন করলো, এবং শেষে ওই শেখ হাসিনা গ্রুপের সাথে ওই গ্রুপ মিলে যাবে, এটা মোটামুটি প্রত্যাশিত। এবং আওয়ামী লীগের এই যে মেরুকরণ হতে যাচ্ছে, আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না, বরং ভিত্তি তৈরি হচ্ছে। মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা বলতে পারে। এখন আওয়ামী লীগেরও উচিত শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা রাখা, তাকে কাজে রাখা, এবং এইটাই আওয়ামী লীগের জন্য একটা ভালো সুযোগ। তিনি চাইলেই তেলেসমাতি দেখাইতে পারে, এখন সেই সুযোগ মোটামুটি তৈরি হয়েছে। এখন কেউ কেউ মনে করতে পারেন যে তার ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা নাই এর অর্থই না যে তার কোনোই ক্ষমতা নাই, তা না। ক্ষমতা কম থাকলেও ক্ষমতা আছে, ক্ষমতা তৈরির সুযোগ আছে। সুতরাং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তেলেসমাতি দেখাইতে পারবেন, তেলেসমাতি করার সুযোগ তৈরি হয়েছে, এবং প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করে কিনা, করতে চায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের 59তম অধিবেশন, যেটি 16 জুন অনুষ্ঠিত হলো, সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন। সেটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন সংগঠন, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে। যদিও ভলকার তুর্ক তার বক্তব্যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেনি, তবে আওয়ামী লীগের বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, নিষিদ্ধ করা যায় কিনা, এইসবের জায়গা থেকে তো সরকার আইনের সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেছে। সেই জায়গা থেকে প্রশ্ন, যদি তাই হয়ে থাকে ভলকার তুর্কের বক্তব্যটি এমন, তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে? যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে 1400 মানুষ হত্যার কথা বলা হয়েছে, সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। শুধু গুরুত্ব নয়, পুঁজি হিসেবে গ্রহণ করেছে, এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে, বেশ শক্তিশালী হয়েছে, এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার। কিন্তু এই ধরনের মন্তব্য ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল, সেই রিপোর্টের শেষাংশেও কিন্তু বলা ছিল যে জাতিসংঘ তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না। সরকার সেদিকে তাকায়নি। আবার ভলকার তুর্ক যে বক্তব্যটি দিলেন, সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে, তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে, এইটুকু ধরে নেওয়া যায়। কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য, সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার। তার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল, বিশেষ করে 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল, যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে, ডক্টর ইউনূস সরকার আসার পরে এই পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ টু শব্দটি করেনি। বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, তিনি গত 4 জুন যে মন্তব্য করেছেন সেটি আপনারা জানেন। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয়, সব জনগণের অংশগ্রহণ, এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন, সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার, অতএব এই বিষয়ে তাদের কিছু বলার নেই। আবার ভলকার তুর্ক বললেন, এবং এর আগে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টেও বলা ছিল যে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না। এখন করিডোর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের যে পথ, সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়গুলো এলো, পরবর্তীতে আবার এই গোয়েন লুইস, বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিনি আবার বললেন না, এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি। এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থিত হতে দেখছি। আবার সেনাবাহিনী সম্পর্কে ওই ভলকার তুর্ক বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায়, সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ বা ভলকার তুর্ক। তিনি এটি নিজে নাকি আমাদের সেনাপ্রধানকে বলেছিলেন, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল। এই যে ভলকার তুর্ক যে মন্তব্যটি করেছিলেন, এটিও তিনি করতে পারেন না
বা এটা করার কথাও নয়। এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘের রেজলিউশন আনতে হবে, সেগুলো তো নিশ্চয়ই হয়নি। তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী, নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় দর্শক কিন্তু আপনারা সবাই শেখ হাসিনার সে কল রেকর্ডটাও দেখেছেন, এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অনুরোধ জেনে রাখতেছি, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।